জিরান্ট এবং পার্টিসিপেল সহ ভার্বের অন্যান্য সকল প্রকার আজকে আমরা একটি ভিডিওতেই শিখে ফেলব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিরান্ট এবং পার্টিসিপেল সহ ভার্বের অন্যান্য সকল প্রকার থেকে কিন্তু একাধিক প্রশ্ন এসে থাকে। সুতরাং ভার্ব সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে তোমাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে ভার্ব সংক্রান্ত সমস্যা আমি মনে করি একটি ভিডিওতেই তুমি সমাধান করতে পারবা। পরীক্ষার হলে এই সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর করতে পারবা। সুতরাং আসো আমরা শুরু করি। তোমরা সবাই জানো যে ভার্ব প্রাথমিকভাবে কত প্রকার? দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো কি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা লিখলাম ভার্ব, ওকে ওকে, একটা হলো কি ফাইনাইট ভার্ব, হ্যাঁ ফাইনাইট ভার্ব, আর একটা হলো কি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এটাকে যদি আমি বাংলায় বলি তাহলে কি দাঁড়ায়? ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা অসমাপিকা ক্রিয়া। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ফাইনাইট ভার্বটা হচ্ছে বাক্যে মূল ভার্বের কাজ করবে এবং টেন্স ও পার্সন অনুসারে কিন্তু এই ভার্বটার রূপের পরিবর্তন আমরা করব, এবং যেটা বাদ দিলে আসলে আর বাক্য ঠিক থাকে না সেটাকে হলো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট হচ্ছে এই ফাইনাইট ভার্বের বিপরীত রূপ, অর্থাৎ যেটা বাদ দিলেও সেন্টেন্স ঠিক থাকবে এবং যেটা টেন্স ও পার্সন অনুসারে রূপের পরিবর্তন হবে না। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে এগুলো নিয়ে আমি বেশি সময় নষ্ট করবো না, কারণ আমাদের মূল আলোচ্য বিষয় হলো যেটাগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো আরো সামনেই আসবে। দেখো, I saw a boy playing in the field. হ্যাঁ, তাহলে কি অর্থ দাঁড়ালো? দেখো, আই স এ বয় প্লেইং ইন দ্য ফিল্ড মানে মাঠে আমি একটি বালক খেলা করতে দেখলাম বা দেখেছি। তাহলে এই যে সটাকে যদি আমি বাদ দিয়ে দিই দেখো, তাহলে কিন্তু আর অর্থ থাকে না, কারণ এখানে মেইন ভার্বটাই নেই। তার মানে স এখানে কি মেইন ভার্ব। কিন্তু যদি আমি প্লেইংটাকে বাদ দিয়ে দিই তার মানে দেখো অর্থ হয়ে যাচ্ছে আই স এ বয় ইন দ্য ফিল্ড, মানে তখন হলে খেলা করতে, আর এখন শুধু আমি মাঠে দেখেছি। তার মানে এখন দেখো এটা পাস্ট পাস্ট হওয়ার কারণে কিন্তু স হয়েছে, যদি প্রেজেন্ট হতো সি হইতো। তার মানে টেন্স অনুযায়ী কিন্তু ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে, এই কারণে আমরা এটাকে বলি ফাইনাইট ভার্ব অর্থাৎ মূল ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা বাদ দিলেও কি আমাদের সেন্টেন্স হয়ে যায়। ওকে, ফিলিং ইন দ্য ফুল। তাহলে নন ফাইনাইট আর ফাইনাইট তো ক্লিয়ার। এখন এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা। ফাইনাইট ভার্বকে দুই ভাগে কীভাবে ভাগ করবো দেখো, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, এটা তোমরা আই হোপ সবাই জানো। প্রিন্সিপাল ভার্ব, এটা ভার্ব লেখার দরকার নেই, প্রিন্সিপাল অক্সিলারি, হ্যাঁ ওকে। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, তাহলে এটার অর্থ কি? প্রিন্সিপাল হচ্ছে ওই একই কথা, যেটা বাক্যে মূল ভার্ব সেটা প্রিন্সিপাল। অক্সিলারি ভার্ব হলো প্রিন্সিপাল ভার্বের বিভিন্ন অর্থ প্রদানে অক্সিলারি ভার্ব কী করে, তাকে সহায়তা করে। অক্সিলারি মানে কি? সাহায্যকারী ভার্ব, বুঝতে পারছো? যেরকম যদি আমি একটা উদাহরণ দিই, দেখো আই ইট রাইস, আমি ভাত খাই, হ্যাঁ এখানে ইটটা কি? প্রিন্সিপাল ভার্ব, আই ইট রাইস। আচ্ছা, এখন এইটাই কিন্তু আবার ফাইনাইট ভার্ব, কারণ ফাইনাইট ভার্ব থেকে কিন্তু এই দুইটা আসছে, প্রিন্সিপাল ভার্ব আসছে ফাইনাইট ভার্ব থেকে, অক্সিলারি ভার্ব কি ফাইনাইট ভার্ব থেকে আসছে। আচ্ছা, এখন আমি এটাকে বলি যদি আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। এখন দেখো আই ইট রাইস, এখানে ইটটা কি? প্রিন্সিপাল ভার্ব। এখন দেখো ইটের সাথে যখন এই অ্যামটা চলে আসলো এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা ফর্ম, কিন্তু এই অ্যামটা এখানে সাহায্যকারী ভার্ব। ইটিংটা যদি বাদ দাও তাহলে আই অ্যাম রাইস এরও কোনো অর্থ দাঁড়ায় না। সুতরাং এটা এখানে কি হয়ে গেছে? সাহায্যকারী ভার্ব হয়ে গেছে, অর্থাৎ যেটা মূল ভার্বকে সাহায্য করবে সেটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের আবার দুইটা প্রকার আছে, একটা হলো প্রাইমারি অক্সিলারি, একটা হলো মডাল অক্সিলারি। সেটা এখন জানাটা খুব জরুরি না, অক্সিলারি ভার্ব কি সেটা জানলেই হলো। প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, এটা মোট অনেকগুলো 23-24টার মতো আছে। যেরকম তোমরা জানো এগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, হ্যাঁ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, আউট টু, ইউজ টু, এগুলো হলো কি? এগুলো হলো মডাল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি। আচ্ছা, এখন এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, মানে এটা সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ, আর হলো ইনট্রানজিটিভ। আচ্ছা, এর অর্থ কি? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, একটা হলো সকর্মক ক্রিয়া, একটা হলো অকর্মক ক্রিয়া। এখানে ছিল সমাপিকা অসমাপিকা, আর এটা হলো সকর্মক অকর্মক। এর অর্থ হচ্ছে ট্রানজিটিভ ভার্বে কি থাকবে? কর্ম থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্বে কি থাকবে না? কর্ম থাকবে না। কর্ম থাকলে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, আর কর্ম না থাকলে সেটাকে বলবো কি? ইনট্রানজিটিভ ভার্ব। যদি আমি উদাহরণ দেই, যদি দেখো ট্রানজিটিভ ভার্বের, ওকে, দ্য বয়
ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে দ্য বয় ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। দেখো এই যে, তাহলে আমরা জানি কর্ম মানে ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কর্ম পাই, রাইট? আর কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাই সাবজেক্ট অর্থাৎ কর্তা। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাই। এখন কি খেলা, তাহলে আমরা বলি কি খেলে, ক্রিকেট খেলে, তার মানে কর্ম আছে, তার মানে এই পেলে ভার্বটা এখানে কি ট্রানজিটিভ ভার্ব, বুঝতে পারছো? কিন্তু যদি ক্রিকেটটাকে আমরা মুছে দিই, দেখো দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, অর্থ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কর্ম নাই। কি খেলে সেই উত্তরটা কিন্তু নাই, শুধু জানি কোথায় খেলে, মাঠে খেলে, কিন্তু এটা কিন্তু কর্ম না। সুতরাং ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে, এখন কিন্তু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। একই ভার্ব একসময় ইন্ট্রানজিটিভ হয়ে গেল আর একসময় ট্রানজিটিভ হয়ে গেল। শুধু ট্রানজিটিভটা তখন বলবো যখন এখানে একটা কর্ম থাকবে। ক্রিকেট না হয়ে ফুটবল হতে পারতো, হ্যাঁ, অন্যান্য খেলার নাম হতে পারতো। ওকে, তার মানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কর্ম থাকা এবং না থাকা সাপেক্ষে এটার প্রকার। তাহলে ফাইনাইট ভার্বের আলোচ্য বিষয় কিন্তু শেষ। একটা হলো প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল বলতে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি আছে প্রাইমারি, মডাল অক্সিলারি, ও একই বিষয়, আর কিছু বুঝতে হবে না ওখানে। কিন্তু নন ফাইনাইট ভার্ব নিয়েই আমাদের মূল আলোচ্য বিষয়। নন ফাইনাইট ভার্ব নিয়েই একাধিক প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। একটা হলো জিরান্ড, হ্যাঁ, একটা জিরান্ড, আর একটা হলো পার্টিসিপল, আর একটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভটা সবাই বুঝো, এটা এটা খুব একটা ইনফিনিটিভ, হ্যাঁ, ইনফিনিটিভটা আসলে একটু ইজি, এটা পরীক্ষা তেমন আসে না। জিরান্ড এবং পার্টিসিপেল এইটা নিয়েই তোমাদের মাথা মাঝে মাঝে কী হয়ে যায়, গুলিয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই নষ্ট মাথা আজকে আমরা কি করব, ঠিক করব। এখন জিরান্ড কি, তাহলে দেখো জিরান্ড, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম। হ্যাঁ, ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম যখন নাউনের কাজ করে তখন সেটাকে আমরা জিরান্ড বলি। কখনো কখনো এটা ভার্বের কাজও করতে পারে, অর্থাৎ নাউন এবং ভার্বের কাজ একসাথে করবে বা নাউনের কাজ করবে, এবং এটা পজিশন কি সাবজেক্টের জায়গায় বসবে এবং অবজেক্টের জায়গায় বসবে। জিরান্ড সবসময় কি কোথায় বসে, হয় সাবজেক্ট না হয় কি অবজেক্ট। এটা হলো জিরান্ডের বসার পজিশন, যেখানে জিরান্ড আমরা চিনতে পারবো। ওকে, তাহলে সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় জিরান্ড বসে এবং কি হয়, ভার্বের সাথে ভার্ব প্লাস আইনযুক্ত ফর্ম যখন কি করে, অ্যাডজেক্টিভের কাজ করে। সরি, এটা তো অ্যাডজেক্টিভ না, নাউনের কাজ করে। হ্যাঁ, নাউন অথবা কিসের কাজ করবে, ভার্বের কাজ করবে, অথবা নাউন ভার্ব একসাথেই দুইটার কাজ করবে। ওকে, তাহলে জিরান, জিরান কি নাউনের কাজ করবে অথবা কি করবে, ভার্বের কাজ করবে, নাউন ভার্ব একসাথেও কাজ করতে পারে, এটা হলো জিরান। আর পার্টিসিপেল হচ্ছে, পার্টিসিপেল হচ্ছে এটা ভার্বের সাথে আইনজি যুক্ত থাকতে পারে, ভার্বের পাস পার্টিসিপেল ফর্ম হতে পারে, বা হ্যাভিং প্লাস বি3 মানে ভার্বের পাস পার্টিসিপেল হতে পারে। এটা কয়েকটা প্রকার আছে, সেটা আমরা দেখব। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস মেইন ভার্ব, টু প্লাস মেইন ভার্ব, অর্থাৎ বাংলা হয় না খেতে, যেতে, হ্যাঁ, করতে, আসতে, এই ধরনের তেযুক্ত যে ভার্বগুলো আছে সেগুলোর সাথে আমরা কি ইনফিনিটিভ যুক্ত করি। আচ্ছা, যাই হোক, আমরা এখন উদাহরণ দিয়ে দিয়ে আস্তে আস্তে যাই। হ্যাঁ, জিরান, তো জিরান হচ্ছে, মনে করো আমি যদি ওয়াকিং, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। দেখো হাঁটা একটি ভালো অভ্যাস। এখন এই যে সাবজেক্টের জায়গায় বসছে, তুমি যদি এই যে ইজ কি, ইজ মানে কি হয়, এখানে কিন্তু ইজটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে যেহেতু মেইন ভার্ব নাই, এটাই মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, ইজ কি হয়, ওয়াকিং হয়, তার মানে দেখো সাবজেক্টের জায়গায় বসে আইনযুক্ত ভার্ব এবং নাউনের কাজ করছে, রাইট? তাহলে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, তাহলে এখানে এটাকে জিরান্ট হিসেবে আমরা ধরে নেব। আবার আরেকটা যদি উদাহরণ দিই, সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো একই কথা, সুইমিং এখানে নাউনের কাজ করছে, কারণ কি ইজ হয়, কি হয়, সুইমিং হয়, সুইমিং কি গুড এক্সারসাইজ, একটি ভালো ব্যায়াম। তাহলে ওকে, ঠিক আছে, জিরান নিয়ে আর সমস্যা হবে না আশা করি। জিরান সবসময় সাবজেক্ট কি করবে, বাক্যে নাউনের কাজ করবে বা ভার্বের কাজ করবে, নাউন ভার্বের কাজ একসাথে করতে পারে, এবং জিরান কি করে সবসময় সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসতে পারে। আচ্ছা, পার্টিসিপেল, পার্টিসিপেল নিয়ে অনেকের অনেক সময় মাথা ব্যথা হয়ে যায়। দেখো পার্টিসিপেল তিন প্রকার, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো পাস্ট পার্টিসিপল, আরেকটা হলো দিয়ে, আরেকটা হলো গিয়ে পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল কত প্রকার, তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। এখন প্রেজেন্ট পার্টিসিপল কি জানো,
প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এটাও ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, জিরান্ডেও ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এবং পার্টিসিপলও এই দুইটা এই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড এই দুইটার মধ্যে কনফিউশন তৈরি হয় পরীক্ষার হলে, এবং এই ধরনের প্রশ্ন আসলেই কোনটা জিরান্ড হবে কোনটা পার্টিসিপল হবে এইটা আমরা বুঝতে পারি না। পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং জিরান্ডের সাথেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা হচ্ছে জিরান্ড যেহেতু তোমরা আগেই জেনেছো যে জিরান্ড কি নাউনের কাজ করে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করবে এটা? অ্যাডজেক্টিভের কাজ করবে, রাইট। প্রেজেন্ট পার্টিসিপল কি আইএনজি যুক্ত থাকবে এবং সেটা কি অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং সেটা কখনো কি হবে না, সাবজেক্টের জায়গায় বসবে না। ওকে, তাহলে দেখো একটা উদাহরণ যদি দেই। ওকে, আচ্ছা ওইটাই দিই, হ্যাঁ। আই স এ বয় প্লেইং। এই যে আই স এ বয় প্লেইং ইন দ্য ফিল্ড, দেখো এই যে প্লেইং এই বয়টাকে কিন্তু মডিফাই করছে, যে বয়টা কি করতেছিল, খেলতেছিল। তার মানে দেখো অ্যাডজেক্টিভ করে নাউনকে মডিফাই করে, রাইট। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউনকে মডিফাই করা। তাহলে এই যে বয়, এই বয়কে মডিফাই করছে, তাহলে বয়টা এখানে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ এটা কিসের কাজ করলো, অ্যাডজেক্টিভ। আর আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে আমরা বলি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি, পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমরা জানো যে ভার্বের B3, হ্যাঁ, ভার্বের কি B3 ফর্ম হয়, এটা কি ভার্বের B3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। কিভাবে আসবে উদাহরণ দেখো। হ্যাঁ, আমি যদি বললাম আই হ্যাভ এ ব্রোকেন মোবাইল, দেখো মোবাইলটা কেমন, ব্রোকেন মানে একটা ভাঙা মোবাইল, তার মানে মোবাইলকে এটা কি মডিফাই করছে, রাইট। সো পার্টিসিপল কাজ হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ করা, মডিফাই করা, বিশেষায়িত করা। তো অ্যাডজেক্টিভ যদি ব্রোকেন, এখানে যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করে মোবাইলকে মডিফাই করা হয়েছে, মোবাইল একটা নাউন, তার মানে ব্রোকেন এবার B3, তার মানে এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা যদি উদাহরণ দেই, মনে করো আই বট, হ্যাঁ, আই বট কি এ রোটেন, না এ হবে না, আই বট সাম রোটেন ফিশ, মনে করো আই বট সাম রোটেন ফিশ মানে কি আমি কিছু পচা মাছ কিনেছি, হ্যাঁ। তার মানে দেখো ফিশ মাছের একটা ধরন প্রকাশ করছে, মাছ কি পচা, রোটেন, তার মানে মাছকে বিশেষায়িত করছে, মডিফাই করছে। তার মানে রোটেনটা কি এখানে কি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অবশ্যই। তো পাস্ট পার্টিসিপল বুঝতে আর কোনো সমস্যা হবে না আশা করছি, অর্থাৎ যেটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং B3 হবে, রাইট, সেটা হলো পাস্ট পার্টিসিপল। যদি আরও একটা উদাহরণ দিই এইভাবে, মনে করো আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার, আমি একটি ভাঙা চেয়ারের উপরে বসলাম। এখন দেখো এই যে ব্রোকেন চেয়ার, তাহলে চেয়ারকে মডিফাই করছে ব্রোকেন, রাইট, তাহলে এটা কি পাস্ট পার্টিসিপল। ওকে, এখন দেখো পারফেক্ট পার্টিসিপল, এটা খুবই ইজি, এটা হলো হ্যাভিং প্লাস B3 থাকলে সেটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যায়। তো পারফেক্ট পার্টিসিপল হওয়ার শর্ত কি হ্যাভিং প্লাস B3 মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম। ওকে, তাহলে হ্যাভিং প্লাস B3 উদাহরণ যদি দেই, মনে করো কি, আচ্ছা হ্যাভিং যেহেতু B3 হবে তারপরে, হ্যাঁ, হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক, I came here, হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক, এই ধরনের যদি বাক্য থাকে, অর্থাৎ হ্যাভিং আছে তারপরে B3 আছে, তার মানে তুমি চক্ষু বন্ধ করে মনে করবে এটা পারফেক্ট পার্টিসিপল। ওকে, তারপর আমি বললাম এটাকে যদি আর একটা যদি উদাহরণ দেয়, মনে করো হ্যাভিং গন দেয়ার, হ্যাঁ, হ্যাভিং গন দেয়ার আই স্লেপ্ট, সেখানে গিয়ে কি আমি ঘুমিয়ে পড়লাম। তার মানে দেখো হ্যাভিং গন দেয়ার আই স্লেপ্ট, তাহলে হ্যাভিং প্লাস B3 থাকলে সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং গন দেয়ার বা হ্যাভিং ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করে কি আই স্লেপ্ট, আমি ঘুমিয়ে পড়লাম। ওকে, তার মানে জিরান্ট এবং পার্টিসিপল এই মূল পার্থক্য হলো জিরান্টটা নাউনের কাজ করবে। আমরা যদি এটা রিক্যাপ করি তাহলে কি দাঁড়ায়, দেখো জিরান্টটা কি নাউনের কাজ করে আর পার্টিসিপলটা কি অ্যাডজেক্টিভের কাজ করে। তো পার্টিসিপলের এই দুইটা প্রকার বুঝতে সমস্যা হবে না আশা করি, কারণ এটা কি ভার্বের B3 থাকবে, আর পারফেক্ট পার্টিসিপল কি হ্যাভিং প্লাস
P3 থাকবে। ওকে, আর কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলে যেহেতু আইএনজি যুক্ত থাকে এবং জিরান্ডেও যেহেতু আইএনজি যুক্ত থাকে, এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। জিরান্ড কি করবে? নাউনের কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপেল কি? অ্যাডজেক্টিভের কাজ করে। আর জিরান্ড কোথায় বসে? সাবজেক্টিভের জায়গায় বসে, অবজেক্টিভ জায়গায় বসবে। আর প্রেজেন্ট পার্টিসিপেল সেটা কি? সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু দেখতে হবে এটা আসলে অ্যাডজেক্টিভের কাজ করছে কিনা, সেটা হলো সেন্টেন্সের অর্থ অনুযায়ী এটা বুঝে নিতে হবে। ওকে, সো এই ছিল আজকে ভার্বের আলোচনা। আশা করছি ভার্বের আলোচনা খুব একটা কঠিন বিষয় না। এখন এখানে গুরুত্বপূর্ণ কি? জিরান্ট এবং পার্টিসিপল, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এই দুইটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন বেশি এসে থাকে। ঠিক আছে, এইগুলো এমনিতে বোঝার জন্য, জানার জন্য, বাট অ্যাডমিশন টেস্টে যদি প্রশ্ন এসেই থাকে জিরান্ট এবং পার্টিসিপেল, এবং বিশেষ করে কনফিউশন তৈরি হবে পার্টিসিপেলের এই প্রেজেন্ট পার্টিসিপেল আর এই যে জিরান। তার মানে এই যে ত্রিভুজ, হ্যাঁ এই যে ত্রিভুজ, ত্রিভুজ প্রেমের গল্প পড়েছ রবীন্দ্রনাথের? আচ্ছা, যাই হোক, এখন এই দেখো এই জিরান্ট এবং পার্টিসিপেল এবং প্রেজেন্ট পার্টিসিপেল, তো এখানেই খেলাধুলাটা হয় মূলত। পরীক্ষার হলে মাথা গুলিয়ে যাবে কখন? যখন এই তিনটা, অর্থাৎ জিরান নাকি পার্টিসিপেল, জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। কারণ পরীক্ষার হলে তোমরা জানো 4টা অপশন থাকে না, A B C D। তার মানে এখান থেকে 2টা অপশন এমনিই বাদ দেওয়া যায়, চক্ষু বন্ধ করে এমন এমন তারা অপশন দেয়, ও 2টা এমনিই বাদ দেওয়া যায়। যারা একটু পড়াশোনা করে তারা প্রশ্ন দেখেই বুঝতে পারে যে এই অপশন 2টা এমনিই হবে না। এখন এই 2টা নিয়ে সবসময় কনফিউশন হয় যে এইটা নাকি এইটা, এইটা নাকি এইটা, ঠিক এইটা ভাবতেই 1 মিনিট চলে যায় অনেক সময়। তো এখন এইটা নাকি এইটা বুঝতে হলে তোমার তাহলে কি ওই সেন্টেন্সের অর্থটা, প্রথম মিনিংটা তোমার আসলে কি উদ্ধার করতে হবে, যে আসলে এখানে কি বোঝাতে চেয়েছে। আসলে এই জিরান, এটা কি জিরান, এটা কি নাউনের কাজ করেছে নাকি এটা কি অ্যাডজেক্টিভের কাজ করে? যদি নাউনের কাজ করে তাহলে জিরান, আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে কি? পার্টিসিপেল। আচ্ছা, আসলে আমার ডিজিটাল বোর্ড নেই, ডিজিটাল বোর্ড থাকলে আমি এরকম অনেক এক্সারসাইজ তোমাদের দেখাতে পারতাম। সো এটা আমার সীমাবদ্ধতা। তারপরে তোমরা যদি বই থেকে প্র্যাকটিস করো আরও অনেক উদাহরণ পাবা। জিরান্ট এবং পার্টিসিপেল বুঝতে হলে আসলে বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করার বিকল্প নেই। সুতরাং আমি ভর্তি পরীক্ষার্থী যারা আছো তোমাদেরকে অনুরোধ করবো তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করো। রুলস বেশি মুখস্থ করার থেকে বেশি বেশি কি উদাহরণ প্র্যাকটিস করো, তাইলেই পরীক্ষার হলে ভালো করতে পারবা। ওকে, আজকে এই পর্যন্তই।